শীতের রাত, কলকাতার বুকে এমন ঠান্ডা খুব বেশি আসে না, কিন্তু সেই দিনটায় যেন বাতাসে কোথাও একটা অদ্ভুত শিশিরানি ছিল, যেন হাওয়ার সঙ্গে এক অদৃশ্য সতর্কবার্তা ভেসে আসছে বারবার করে। গলির একেবারে কোণে দাঁড়িয়ে আছে আমি আর কিশোরী, একে অপরের দিকে চুপচাপ ভাবে খানিকক্ষণ তাকিয়েছিলাম। আমাদের নিঃশ্বাস কুয়াশায় মিশে মিলিয়ে যাচ্ছিল। দূরের হালকা গ্যাসবাতির আলোয় ভেসে উঠল সেই বাড়ির এক কালো অবয়ব, তারানাথের বাড়ি। শহরের অন্য সব বাড়ির ভিড়ে এই বাড়িটি যেন একেবারেই আলাদা, গম্ভীর, স্থির আর একরকম ঠান্ডা রহস্যে আচ্ছন্ন। কালো রঙের পুরনো লোহার গেটটা সামান্য কুঁজো হয়ে একপাশে ঝুঁকে আছে, লোহার গায়ে সেই জংয়ের লালচে দাগ। গেটের পেছনে উঁকি দিচ্ছে দেওয়ালের পুরো শ্যাওলা, যা বছরের পর বছর ধরে জমে এমন রং পেয়েছে যে বোঝা যায় এখানে রোদ খুব একটা আসে না। জানালার ধারে এক কুয়াশাচ্ছন্ন আলো কাঁপছিল বারবার করে, মৃদু, যেন নিঃশব্দে কারো শ্বাস চলছে ভেতরে। আমরা দুজনে ধীর পায়ে এগিয়ে গেলাম। কড়া নাড়তে হাত তুলতে যাব, এমন সময় মনে হলো এই বাড়ির দেওয়াল যেন সবকিছুকে শুনতে পায়। কাঠের পুরনো দরজায় আওয়াজ করার শব্দ গলির নীরবতাকে ভেদ করে চারিদিকে ছড়িয়ে পড়ল। এসো এসো। দরজা খুলতেই উষ্ণ ধোঁয়াটে বাতাস আমাদের গায়ে এসে লাগলো। ভেতরের ম্লান আলোয় তারানাথকে দেখলাম। তিনি এক পুরনো নরম চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। সামনে ছোট কাঠের টেবিলে ছড়ানো বইপত্র, হাতে মোটা চামড়ার মলাটে বাঁধা এক ভারী বই। পাশে ধূসর রঙের মাটির কাপে ধোয়া ওঠা চা। তার মুখে সেই স্থির ভাব, যা হাসছে নাকি হাসছে না সেটা খুব ভালো করে বোঝা যায় না, কিন্তু চোখ দুটো, আহ, সেই চোখ, গভীর, কালো, আর যেন এমন এক আলোয় ভরা যা আপনাকে নিজের ভেতর টেনে নেবে। তারানাথ চুপচাপ আমাদের দিকে তাকালো, যেন তিনি আগে থাকতেই জানতেন যে আমরা আজ আসবো, আর কেন আসবো সেটা তো তিনি অবশ্যই জানেন। তারানাথ কাপ থেকে এক চুমুক চা খেলো, তারপর বইটাকে ধীরে ধীরে বন্ধ করে টেবিলে রাখলো। বেশ দেরি করে এলে তো আজ। আজ রাস্তা একটু ভিড় ছিল তাই। কিন্তু আমি বুঝতে পারছিলাম তারানাথের সামনে দাঁড়ালে কোনো সাধারণ অজুহাত টেকে না। তিনি এবার ধীর পায়ে উঠে দাঁড়ালেন, লম্বা চাদরটাকে কাঁধে চড়ানো, আর পায়ে সাদা মাটা একটা চপ্পল। আলোতে তার মুখের ছায়া পড়ে এমন এক অনুভূতি এনে দিল যেন তিনি এই ঘরেরই অংশ। দেওয়াল, বাতাস আর ধূপের ধোঁয়ার সঙ্গে মিশে আছে বহুদিন ধরে। তারানাথ ধীরে ধীরে জানালার দিকে গিয়ে বাইরে তাকালো। গলির আলো তখন কুয়াশায় আরো ঝাপসা হয়ে গেছে। তোমাদের মুখে আমি সেই প্রশ্নটা দেখছি যা তোমরা এখন উচ্চারণ করো। আজকের রাতটা ঠিক সেই রকমই এক রাত। অনেক বছর আগে এক যুবক প্রথমবার আমার কাছে এসেছিল। চোখে ভয়, কিন্তু সেই ভয়ের চেয়েও গভীরে একটা কৌতূহল। সেই রাতও ছিল শীতের, হাওয়ার একই রকম গন্ধ, পোড়া কাঠের, ভেজা মাটির, আর মৃত্যু আসছে এমন এক সতর্ক বার্তা। আজ কিন্তু আমার কাছে এমন এক ঘটনা আছে যা তোমাদের ঘুম কেড়ে নেবে। কি শোনাবো নাকি সে গল্প? শুনতে চাও? কিশোরী এবার একটু কেঁপে উঠল। আমি দেখলাম তার হাত ধীরে ধীরে চেয়ারের হাতলে চেপে ধরেছে। তারানাথ ফিরে এসে আমাদের দিকে একবার তাকালো। আমরা মাথা নাড়তেই তিনি কাপটা তুলে নিয়ে শেষ চুমুকে চাটা শেষ করলেন। তারপর ধোয়া ওঠা নিঃশ্বাস ছেড়ে বললেন, বেশ, তাহলে বসো। এই রাতটা দীর্ঘ হতে চলেছে। সেদিন সন্ধ্যের বেলা আমি বসে আছি এই ঘরেই। ধূপের হালকা ধোঁয়া জানালার ফাঁক দিয়ে বেরিয়ে কুয়াশায় মিশছে।
বাইরে গলির শব্দ ক্রমশ মিলিয়ে আসছে। শুধু দূরে কোথাও এক রিকশার ঘন্টা টুং করে বেজে উঠল। আর ঠিক তখনই দরজায় 3বার মৃদু টোকার শব্দ। আমি বইয়ের পাতা থেকে চোখ তুলে তাকালাম। এই সময়ে সাধারণত আমার কাছে কেউ আসে না। দরজা খুলে দেখি এক যুবক দাঁড়িয়ে আছে, বয়স 23 কি 24। বর্ষা, মুখে একরকম ফ্যাকাশে ভাব, যেন বহুদিন ঠিক মতো ঘুম হয়। পায়ে ধুলো মাখা ধূসর সোয়েটার, চোখের নিচে কালি, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে এক যুবতী, সম্ভবত বয়সে 22-এরই একটু বেশি তো নয়। তার চেহারায় ভয় আর ক্লান্তির ছাপ মিলেমিশে আছে। গাঢ় নীল শাল কাঁধে জড়ানো, চুলের কিছুটা অংশ কপালে লেগে আছে, মনে হচ্ছে তাড়াহুড়ো করে বেরিয়েছে। যুবকটি হঠাৎই বলল, আপনি কি তারানাথ তান্ত্রিক? আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মাথা নাড়লাম। সে যেন স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর বলল। আমি দুজনকে ভেতরে আসতে বললাম। যুবতীটি পা রাখতে রাখতে চারপাশে একবার তাকালো। দেওয়ালের বইয়ের তাক, টেবিলের উপর পড়লো লণ্ঠন আর ধূপের ধোঁয়ার ছায়া, আলোয় ভরা এক ঘর। যেন সবকিছু অচেনা অথচ অদ্ভুত ভাবে পরিচিত লাগছিল। তাদের চা দিলাম। যুবকটির নাম পরে জানলাম দেবব্রত। কাপটি হাতে নিল, কিন্তু আঙ্গুলের ফাঁকে কাঁপুনি এতটাই ছিল যে কাপের চা কাঁপতে কাঁপতে ছলকে উঠল। যুবতীটি, যার নাম ইন্দ্রাণী, পরে শুনেছিলাম তার নামটা, কাপটা আস্তে করে তার হাত থেকে নিয়ে নিজের হাতে রাখলো। দেবব্রত এবার ধীরে ধীরে বলতে শুরু করলো। আমার নাম দেবব্রত। আমরা নদিয়ার কাছে একটা ছোট্ট বাগান বাড়িতে থাকি। আমার পরিবারটা বেশ সরল, শান্ত জীবনযাপন করি। কিন্তু কয়েক মাস আগে থেকে বাড়িটায় এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে যে আমার রাতে ঘুম চুরি হয়ে যাচ্ছে। কখনো একটা ছায়া ধীরে ধীরে চলাফেরা করে। সে চলাফেরার সঙ্গে সঙ্গে একটা ফিসফিস শব্দ আসে, যেমন কেউ কোনো গোপন কথা বলছে, কিংবা নিজেদের মধ্যেই কিছু বলছে, কিছু স্পষ্ট না। আমার প্রথমে মনে হয়েছিল বায়ুর খেলা, কিন্তু এখন তো ঘরটা সবার জন্য অচেনা হয়ে গেছে। আরেকবার আঙিনায় দাঁড়িয়ে থাকা কেউ দেখেছি। ওর মুখ আমার কাছে স্পষ্ট ছিল না, পুরোপুরি ঢেকে রাখা, কিন্তু ওর লম্বা কালো চুল ভিজে জল পড়ছিল। বাতাসে যেন ওর নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছিল। আমার মতো সাধারণ মানুষ এসব ভেবেই থাকি না, কিন্তু বাড়ির সবাই বলছে, দেব, এসব তো নয়, কিছু রহস্য লুকিয়ে আছে। রাত কাটানো কঠিন হয়ে পড়েছে। আমি চাই এই রহস্যের মূলে পৌঁছতে, কারণ বাড়িটা এখন আর আমাদের জন্য শান্তির নয়, একটা ভয়ঙ্কর ঠিকানা। ইন্দ্রাণী তখনও চুপ করে বসেছিল, কিন্তু তার চোখে আমি সেই আতঙ্কের স্পষ্ট ছায়া দেখতে পাচ্ছিলাম। যেন মনে হচ্ছিল অনেক কিছু সে জানে, কিন্তু বলতে দ্বিধা করছে। 2 জন কাজের লোক মারা গেছে অদ্ভুতভাবে। মৃতদেহ দুটো আমরা যেদিন দেখেছিলাম, মনে হচ্ছিল ওদের মুখে আতঙ্ক চিরদিনের জন্য জমে গেছে। চোখগুলো যেন এখনো কিছু দেখছে। আমি চুপচাপ বসে তাদের কথা শুনছিলাম। মানুষ সাধারণত ভয়ের গল্প বলার সময় একটু অতিরঞ্জন করে বা নিজের অনুভূতিকে বড় করে তোলে, সে তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আজ আমি যে 2 জনের চোখের দিকে তাকিয়েছি, তাদের চোখে এত ভয় লুকিয়েছিল যে সেটি কোনো নাটক ছিল না, বরং সেটি ছিল একেবারে কাঁচা নির্মল, এমনকি স্পর্শ করা যেত এমন এক কাঁপুনি, নিঃসন্দেহে সত্যের ছাপ। দেবব্রত যখন হঠাৎই চুপ করে গেল, আমি হাত থেকে কাপটা নামিয়ে রেখে ইন্দ্রাণীর দিকে চোখে এক অদ্ভুত অনুভূতি নিয়ে তার দিকে তাকালাম। তার চোখগুলো ভীষণ ভাবে, তীব্র ভাবে কিছু যেন বলতে চাইছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। ওর মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, চিন্তা আর গভীর রহস্যময়তা ছিল।
আমার মনে হলো শুধু দেবব্রতর গল্প নয়, ইন্দ্রাণীর মধ্যেও এই ঘটনা একটা গা ছমছমে স্মৃতিকে লুকিয়ে রেখেছে, যা হয়তো সে প্রকাশ করবার সাহস পাচ্ছে না। সেই মুহূর্তে আমি বুঝলাম এই বাগান বাড়ির অদ্ভুত ঘটনার পিছনে আরো গভীর কিছু আছে, যা তারা দুজনে মিলে হয়তো সমাধান করতে পারছে না, সেই জন্যই ভয় পেয়ে লুকিয়ে রেখেছে। দেবব্রত যখন চুপ করে গেল, আমি কাপটা নামিয়ে রেখে ইন্দ্রাণীর দিকে তাকালাম। আপনিও সেই বাগান বাড়িতেই থাকেন? প্রশ্নটা শুনে ইন্দ্রাণীর ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য দ্বিধা ফুটে উঠল। তারপর সে মৃদু স্বরে বলল, না, সত্যি বলতে আমি এখন দেবব্রতের বাড়িতেই থাকি, নদিয়ার সেই বাগান বাড়িতে, যেখানে সম্প্রতি এই রহস্যময় ঘটনার ছায়া নেমেছে। কিন্তু আমার জন্মও হয়েছিল এই একই গ্রামের অন্যদিকে, যেখানে সময় যেন থমকে গেছে, যেখানে গাছপালা আর ধানের ক্ষেতে সূর্যের আলো ঢেউ খেলত শান্তভাবে। আমার গ্রামটা ছোট্ট, সরল এবং প্রকৃতির অনেক কাছের। সেখানে বেড়ে উঠেছি, সেখানে সকালের কুসুম সুবাস আর সন্ধ্যের হাওয়ার মৃদু স্পর্শ ছিল আমার প্রত্যেক দিনের সাক্ষী। কিন্তু দেবব্রতের বাড়ি এসে আমার জীবনে ঢুকেছে এক অজানা ইতিহাস, এক রহস্যের জাল, যা আমার নিজের গ্রাম থেকে একেবারে ভিন্ন করে তুলেছে। আমি এখন সেই গ্রাম থেকে অনেক দূরে, দেবব্রতের বাড়ির এক অজানা কোণে, যেখানে ভোরের হিমেল বাতাসেও যেন কোনো অদৃশ্য চোখ আমাকে নীরবভাবে খুঁজে বেড়ায়। সেই গ্রামের মাটির গন্ধ আর দেবব্রতর বাড়ির এই অদ্ভুত চিত্র, এই দুইয়ের মাঝেই যেন আমি জড়িয়ে পড়েছি এক ধরনের দ্বন্দ্বের মধ্যে। আমি তখন ছোট ছিলাম, প্রায় 10 কি 11 বছর বয়স। আমাদের গ্রামের ঠিক পাশেই সেই শ্মশান ঘাট, যেটা আপনারা শুনেছেন। সবাই বলতো রাত নামলে সেখানে যেও না, ওখানে এক অভিশপ্ত ছায়া করে। আমার মা শ্মশান ঘাটের ঠিক পাশেই বড় হয়েছিলেন। ছোটবেলা থেকেই গ্রামের সবাই তার কথা খুব ভিন্নভাবে বলতো। বিয়ের আগে তিনি ছিলেন এক প্রকার অপরূপ সুন্দরী, তার চোখে যেন কোনো অদ্ভুত গভীরতা ছিল, তার চলাফেরা ছিল এক ধরনের রহস্যময়তা। কিন্তু সেই সৌন্দর্যের সঙ্গে ছিল গ্রামের মানুষের এক আশঙ্কা। তারা বলতো মায়ের সঙ্গে অন্য জগতের যোগ আছে। গ্রামের পুরুষ স্ত্রী কেউ কেউ আভাস দিত যে রাত্রের অন্ধকারে মা ঘর থেকে একাকী বেরিয়ে যেতেন, আর বেশিরভাগ সময়ই ভোরের আলো ওঠার আগে তিনি ফিরতেন না। কেউ জানতো না কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন কিংবা কেন যাচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে গুজব ছড়াতো, কিন্তু কেউই সাহস পেত না সরাসরি প্রশ্ন করতে। মা নিজেও কখনো এই বিষয় নিয়ে মুখ খুলতেন না, বরং মাঝে মাঝে গভীর চিন্তায় ডুবে থাকতেন, যেন কোনো অনিষ্টের সৃষ্টি তাকে আচ্ছন্ন করে রেখেছে। গ্রামের লোকেরা বলতো সে যে কোনো দিন অন্য জগতের সাথে যোগাযোগ রাখে, যা শুনে আমি ছোটবেলা থেকে মায়ের প্রতি এক মিশ্র অনুভূতি পোষণ করতাম, কখনো ভয়, কখনো কৌতূহল। আর তখন থেকে আমি ভাবতাম আমার মায়ের জীবন আর অতীতের সঙ্গে কি গোপন রহস্য লুকিয়ে আছে, যা আজও কেউ বলতে পারেনি। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। দেবব্রতর মুখ শক্ত হয়ে আছে, কিন্তু সে কোনো কিছুই বলছে না। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি মা জানলার ধারে দাঁড়িয়ে আছে, খোলা চুল, চোখে এক শূন্য দৃষ্টি। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ওই ওই ওরা ডাকছে, ওরা ডাকছে আমায়, আমায় যেতে হবে, আমায় যেতে হবে।
আমি তখন কিচ্ছু বুঝতে পারছি না। সেই ভয়াবহ রাত্রির আগে আমার জীবনে কোনো রকম অন্ধকারে ঢুকেছে। এটা ভাবাই যে কঠিন ছিল, কিন্তু সেদিন ছিল তার শেষ রাত। সেই রাতটা যেন এক অদ্ভুত ছায়া দিয়ে ঢাকা ছিল, যেখানে সময় থমকে গিয়েছিল। পরের দিন সকালে আমাদের মনটা ব্যথায় ভরে উঠল যখন আমরা তার দেহটি শ্মশান ঘাটের ধারে খুঁজে পেলাম। কিন্তু সেই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। এটা ছিল এক ধরনের রহস্যময় বিদায়, যা আমার হৃদয়কে আজও কাঁপিয়ে তোলে। তার মুখে ছিল এক ধরনের চাপা ভয়ের ছাপ, যেন কোনো অপার্থিব ভয় তাকে জড়িয়ে ধরেছিল। ঠোঁট দুটো যেন কোনো অসম্পূর্ণ মন্ত্র বলার চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বলতে পারেনি। এক অমীমাংসিত বাক্য যা সময়ের বাইরে থেকে এসেছে। আর চোখ দুটো, তারা যেন জীবিত থেকেও মৃত, এক ধরনের অদ্ভুত দৃষ্টি যা ঘুরে ঘুরে আমার মনকে দাগ কেটেছে। সেই চোখগুলো আজও আমার স্মৃতির গভীরে জল করছে, যেন ওরা কোনো অতল থেকে আমাকে বারবার ডাকছে। সেই মৃত্যুর পর থেকে আমার জীবন আর আগের মতো ছিল না। এক অদৃশ্য ছায়া আমার চারপাশে খেলা শুরু করেছিল, এবং সেই ছায়ার মাঝে যেন আমার মায়ের কণ্ঠস্বর তার শেষ মন্ত্রের আওয়াজও ভাসছে। ইন্দ্রাণীর মা মারা যাওয়ার পর থেকেই গ্রামের লোক বলতে শুরু করে তার আত্মা শান্তি পায়নি। সেই আত্মা এখন এই বাগান বাড়ির চারপাশে ঘোরে। আমি এক গভীর নিঃশ্বাস নিলাম। এখন ছবিটা অনেকটাই পরিষ্কার। এই প্রেত ঘটনা শুধু একটি বাড়ি বা তার কাকতালীয় আতঙ্কের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক রক্তের সম্পর্ক, উত্তরাধিকার সূত্রে পাওয়া এক অদ্ভুত অভিশাপ, যা প্রজন্ম পেরিয়ে বেঁচে আছে বার করে। আর এই অদৃশ্য অভিশাপের ছায়া পড়েছে দেবব্রত আর ইন্দ্রাণীর জীবনে। তারানাথ আগুনের আঁচে হাত সেঁকতে সেঁকতে চুপ করে বসেছিলেন। ঘর নিস্তব্ধ, শুধু দূরের ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। তারপর তোমাদের গল্পে একটা সূত্র আছে যা তোমরা নিজেরাও ধরতে পারোনি। আপনি কি বলতে চাইছেন? আচ্ছা ইন্দ্রাণী, তোমার ছোটবেলায় তোমাকে মা থেকে আলাদা হতে হয়েছিল, তাই তো? সেই দিনগুলো তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল, যখন তুমি বুঝতে পারোনি কেন এত অপ্রত্যাশিত ভাবে তোমাকে তোমার মার থেকে ছিনিয়ে নেওয়া হলো। ছোট্ট মনটা তখন বুঝতেই পারত না এই আকস্মিক বিদায়ের পেছনে কি রহস্য লুকিয়ে আছে। তুমি হয়তো বহুবার রাত জেগে চোখে অশ্রু নিয়ে ভেবেছ মা কোথায় আছে, তিনি কি আদৌ ভালো আছে। সেই শূন্যতার ভেতর দিয়ে কেবল এক একাকিত্ব আর হতাশা ঘুরপাক খেয়েছে। তুমি হয়তো আজও সেই স্মৃতির আঘাত বুকে নিয়ে চলেছ, মায়ের অভাব, তার প্রেমের স্পর্শের তীব্র তৃষ্ণা। আর সেই কারণে যখন দেবব্রত তোমার মায়ের অদ্ভুত অতীতের কথা বলল, তখন তোমার হৃদয়ে যেন পুরনো বেদনা আবার জেগে উঠল, যেন ভেতর থেকে কিছু হারিয়ে যাওয়া অংশকে খুঁজে বেড়াচ্ছে। তুমি মাকে হারিয়েছিলে, আর সেই হারানো মায়ের নামেই যখন তোমার ভিতরে এক অদ্ভুত শক্তি এবং গভীর রহস্য ঘুমিয়ে আছে। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তোমার শরীরের চারপাশে এক অদ্ভুত গন্ধ আছে, সুগন্ধি নয়, তবু মিষ্টি আর বিষণ্ণ। এই গন্ধ আমি একবার মাত্র অনুভব করেছি, তাও বহু বছর আগে এক প্রেতিনীর আশেপাশে। মানে আমাদের বাড়ির এই ভৌতিক ঘটনার সঙ্গে ইন্দ্রাণীর মায়ের সম্পর্ক আছে?
তোমরা দুজনেই অজান্তেই সেই প্রেতিনীকে শক্তি জুগিয়েছ। দেবব্রত, তুমি যখন পুরনো বাগান বাড়িটা সংস্কারের কাজে লেগেছিলে তখন যে পুরনো বাক্সটা পেয়েছিলে সেটা কি মনে আছে তোমার? সেই বাক্সের মধ্যে কি ছিল না একটা ছোট্ট রূপোর লকেট? ওই লকেটটা একটা সাধারণের মতো দেখানো হলেও এর মধ্যে লুকিয়েছিল এক গভীর রহস্য। মনে হয় সেই লকেটটি ছিল প্রতিনিধির শক্তির উৎস বা তার সঙ্গে তার আত্মার এক অদৃশ্য বন্ধন। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তুমি যখন সেটাকে উন্মুক্ত করেছিলে তখনই হয়তো সেই প্রতিনিধির সাথে তোমার সম্পর্ক আরো দৃঢ় হয়েছিল। আর এই লকেটের মধ্যে হয়তো কোনো প্রাচীন মন্ত্র লেখা ছিল, কিংবা একটি ছবি, যা বা বলতে পারো একটা স্মৃতি যা প্রতিনিধির জীবন এবং আত্মার গল্পকে বহন করত। আর সেটার ফলে সেই প্রতিনিধি ক্রমান্বয়ে শক্তি অর্জন করেছে। তার তোমাদের বাড়িতে সেই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত হয়েছে। এখন যখন তুমি সেই লকেটটার কথা শুনেছ, বুঝতে পারছো কি? তোমরা দুজনেই অজান্তেই সেই অদৃশ্য শক্তিকে জাগিয়ে তুলেছ। এখন সেটা তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হ্যাঁ, ছিল। আমরা ভেবেছিলাম সেটা পুরনো আবর্জনা, কিন্তু ইন্দ্রাণী ওটা খুব যত্ন করে রেখে দিয়েছে। ও বলেছিল লকেটের ভেতরে থাকা ছবিটা তার মায়ের ছোটবেলার ছবি। সেই লকেটটি ছিল এক অদ্ভুত অদৃশ্য মাধ্যম, একটা সেতু যা মৃত আত্মাদের এই পৃথিবীর সঙ্গে যুক্ত রাখে। আমার বিশ্বাস অনুযায়ী যখন কোনো আত্মা এই জগতে কিছু একটা অসমাপ্ত বিষয় নিয়ে থাকে, যেমন কখনো প্রকাশ না করা ভালোবাসা, জোরালো প্রতিশোধের আগুন বা গভীর অপমান, তখন তারা শান্তি পায় না। তারা এই পৃথিবীর নানান প্রান্তে ঘুরতে থাকে, খুঁজে বেড়ায় কোনো সমাধান কিংবা কোনো মুক্তি। আর সেই অসমাপ্ত অনুভূতির ভার বহন করে থাকে কোনো বিষয়বস্তু বা কোনো প্রিয় বস্তু, যেমন একটা লকেট, আংটি কিংবা ছবি, যা তাদের স্মৃতি, ভাবনা আর আবেগের ধারক হয়ে ওঠে। এই বস্তুগুলি হয়ে ওঠে এক অদৃশ্য সেতু, যার মাধ্যমে মৃত আত্মারা এই জগতের সঙ্গে নিজেদের যোগাযোগ বজায় রাখে। তাই সেই লকেটটি শুধু একটি অলংকার নয়, বরং ছিল এক ধরনের পথচিহ্ন, যা দিয়ে প্রতিনিধি তার বিদায় বেলায় অসমাপ্ত আবেগ, বেদনা, প্রতিশোধের কথাকে ধারণ করে রেখেছিল। আর সেই লকেটের মাধ্যমে তার আত্মা ফিরে আসে, ছায়ার আকাশে ঘুরে বেড়ায়, ফিস ফিস করে অজানা ভাষায় কথা বলে, আর মাঝে মাঝে নিজের অস্তিত্বের ছাপ রেখে যায়। তোমরা জানো কি, এই ধরনের বস্তুগুলো অনেক সময় বিপজ্জনক হতে পারে, কারণ তারা মৃতের সেই অসমাপ্ত আকাঙ্ক্ষাগুলোকে ধরে রাখে এবং জীবিতদের জীবনে সেই রহস্যময় শক্তি প্রবাহিত করে দেয়। আর যখন এই অজান্তেই সেই বস্তুগুলোকে স্পর্শ করে বা খুলে দেয়, ঠিক তখন সেই শক্তি মুক্ত হয়ে যায়, যা কখনো কখনো ভয়াবহ পরিস্থিতি জন্ম দিতে পারে। তোমার মা জীবিত অবস্থায় এই বাড়িতে অসহনীয় অন্যায় আর কষ্ট পেয়েছিলেন। মাঝে মাঝে সেসব কষ্টের ছায়া এত গভীর হয়েছিল যে মনে হতো যেন বাতাসেও তা গুজে রয়েছে। তার মানসিক যন্ত্রণা, নিপীড়ন আর অবিচারের আঘাত শুধু তার আত্মাকে নয়, বাড়ির দেওয়াল আর মাটির গভীরতম স্তরগুলোকেও এক বিশেষ ধরনের অভিশাপ হয়ে জমে গেছে। তার মৃত্যুর পর সেই দুঃখ, সেই অবর্ণনীয় বেদনা আর অভিশাপ যেন সঙ্গী হয়ে থেকে গেছে এই বাড়ির প্রতিটা কোণে। মাটির গায়ে, দেওয়ালের ভেতর, বাতাসের গতিতে, সব জায়গায় লুকিয়ে রয়েছে এক অদৃশ্য আঘাতের চিহ্ন। আর ঠিক তখনই তোমরা দুজনে সেই ঘুমন্ত স্মৃতিগুলোকে জাগিয়ে তুলেছ। তুমি ইন্দ্রাণী রক্তের সম্পর্কে বন্ধনে মা থেকে ওর গভীর একটা অংশ নিয়ে এসেছে।
তোমার অস্তিত্বে লুকিয়ে আছে সে আবেগ, সে বেদনা, যা মায়ের জীবনের অসমাপ্ত অধ্যায়কে পুনরুজ্জীবিত করে তোলে। আর দেবব্রত, তুমি তোমার হাতে থাকা সেই লকেট আর ইন্দ্রাণীর প্রতি গভীর টান দিয়ে সেই শক্তিকে স্পর্শ করেছো, তাকে আবার জীবন্ত করে তুলেছ। এই মিশ্রণের ফলে বাড়িটা যেন একেবারে প্রেতাত্মার আবাস হয়ে উঠেছে। স্মৃতির বাঁধন ভেঙে এক অদৃশ্য শক্তি ফিরে এসেছে, যা নিঃশব্দ নয়, যা ছায়ার আকারে ঘুরে বেড়ায়। তোমরা দুজনেই অনিচ্ছায় সেই পুরানো কষ্ট আর অভিশাপের স্রোতকে প্রবাহিত করেছ, একজন রক্তের সূত্র ধরে আর অন্যজন ঐতিহ্যের এক বিশেষ বস্তুর মাধ্যমে। আর এখন সেই শক্তি তোমাদের ওপর নজর রেখেছে, তোমাদের জীবনকে ছুঁয়ে যাচ্ছে, যেন পুনরায় প্রতি মুহূর্তে যেন অতীতের বেদনা জেগে উঠুক বারবার করে। ঘরে হঠাৎই যেন ঠান্ডা বেড়ে গেল। ইন্দ্রাণীর ঠোঁট কাঁপছিল। মানে মাই এইসব ঘটাচ্ছেন? হ্যাঁ, সেই প্রেতিনী তোমার মাই, তবে তিনি আর সেই অসহায় কষ্টে ভরা নারী নন যাকে তুমি ছোটবেলায় হারিয়েছিলে। মৃত্যুর পর বছরের পর বছর তার যন্ত্রণা, অপমান আর অভিশাপ ধীরে ধীরে এক অদ্ভুত শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখন তিনি এক শক্তিশালী অপার্থিব সত্তা, যিনি শুধু স্মৃতিতে নয়, বাস্তবের অন্ধকারে উপস্থিত। তিনি কেবল অশান্ত আত্মা নন, তার মধ্যে আছে প্রতিশোধের আগুন, অপমানের জ্বালা আর সেই অসমাপ্ত সাপ যা জীবিতদের উপরেও ছড়িয়ে পড়তে পারে। তিনি এই বাড়ির প্রতিটা ইট, প্রতিটা কাঠের তক্তা, প্রতিটা ছায়ার সঙ্গে মিশে আছে। দিনের আলোতেও তার উপস্থিতিকে অনুভব করা যায়। তবে জানো, যখন কোনো আত্মা এমন শক্তিশালী হয়ে ওঠে, তখন সে শুধু নির্দিষ্ট ব্যক্তিদের নয়, পুরো স্থানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই বাড়ি এখন আর তোমাদের আশ্রয় নয়, এটা ধীরে ধীরে হয়ে উঠেছে ফাঁদ। এখানে যতদিন তোমরা থাকবে, ততদিন তিনি তোমাদের মনের ভেতরে ভয় ঢুকিয়ে দেবেন, তোমাদের দুর্বল করে তুলবে না। তারপর হয়তো শেষ আঘাত করবেন। যদি তাকে থামানো না যায়, তার অসমাপ্ত ক্রোধ আর বেদনার বন্ধন না কাটা যায়, তাহলে খুব শিগগিরই এই বাড়ি শুধু স্মৃতির ভয়াবহ গল্প হবে না, বরং প্রাণঘাতী এক মৃত্যুপুরীতে পরিণত হবে। ঘরে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। ইন্দ্রাণীর ফ্যাকাশে মুখ আমার দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। দেবব্রত চেয়ারে বসে দুই হাত দিয়ে মুখ চেপে ধরেছে। আঙ্গুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তার কপালের ঘাম। বাইরে মাটির গন্ধ মিশে থাকা হাওয়াতে ঢুকে পড়েছে, আর সেই হাওয়াতেও যেন এক অদৃশ্য ভারী গম্ভীর চাপ। আমি উঠে দাঁড়ালাম কোনোভাবে। আর সময় নষ্ট করা যাবে না, যত দেরি হবে ও ততই শক্তিশালী হবে। আমি আজ রাতেই যাব। দেবব্রত যেন কথাটা বিশ্বাস করতে পারছিল না। তার চোখ হঠাৎ করে বড় হয়ে উঠলো, ঠোঁট কাঁপতে লাগলো। ঘরের ভেতর না নালে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। সে অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে পড়ল। আজ রাতেই? কিন্তু একা? মানে এই গভীর রাতে যখন চারিদিকে ভুতুড়ে নীরবতায় ঢেকে আছে, তখন আপনাকে একাই সেখানে যেতে হবে? এই পথটা যে কতটা বিপজ্জনক সেটা তো আপনিই বলেছেন। দেবব্রতর গলায় আতঙ্ক মিশেছিল, যেন এক অদৃশ্য স্রোত তাকে পেছন থেকে টেনে ধরে আছে। তার হাত দুটো অন্যমনস্কভাবে মুঠো বাকিয়ে আছে, আর বুকের ভেতরে ধুকপুকানি যেন ক্রমশ বেড়ে চলেছে। বাইরে হঠাৎই জানালার কাছে কোনো কিছু আঁচড় কাটার শব্দ হলো। এক মুহূর্তে ঘরের নিস্তব্ধতাকে আরো গা ছমছমে করে তুলল। আমি শান্ত গলায় উত্তর দিলাম, একজন তান্ত্রিক একা যায় না, সে নিজের সঙ্গে নেয় নিজের মন্ত্র, নিজের ইন্দ্রিয়, আর প্রয়োজনে মৃত্যুর সঙ্গেও বোঝাপড়া করার ক্ষমতা। এই বাড়ির দেওয়ালে যে অভিশাপ লেগে আছে, সেটা ভাঙার জন্য আজকের রাতে সেরা। কাল সূর্য ওঠার আগে সব
শেষ করতে হবে। আপনি কি আমার মাকে মুক্তি দিতে পারবেন? অনেক বছর তিনি এমনই আছেন। সেই রাতের পর থেকে যেন কারোর বাঁধনে জড়িয়ে পড়েছে। আমি আর পাচ্ছি না প্রতিদিন ওকে এইভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখা। আচ্ছা, আপনি তো তান্ত্রিক, আপনারই তো ক্ষমতা আছে, তাই না? বলুন না, আপনি কি ওকে বাঁচাতে পারবেন? এবার তার কণ্ঠে অসহায় এক কান্নার সুর। হাতের আঙ্গুলগুলো শক্ত করে মুঠো বাঁধা, যেন নিজের অশ্রু আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। ঘরের কোণে রাখা তেলের প্রদীপের আলোয় দেখা গেল তার চোখে জমে আছে ভয়, অবিশ্বাস আর একরাশ আশা। আমি তার চোখের দিকে তাকালাম, যেখানে ভয় আর ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। মুক্তি যদি সে তা চায়, কিন্তু যদি সে প্রতিশোধ চায়, তাহলে আমি বাধ্য হব তাকে থামাতে, সেটা যে কোনো মূল্যে। বাইরে আকাশে মেঘ জমতে শুরু করেছে, দূরে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, সঙ্গে আসছে বজ্রের গর্জন। মনে হচ্ছে রাতটা আজ সহজ হবে না। আমি মন্ত্রতন্ত্রের ঝোলা হাতে নিলাম, তার ভিতরে রুদ্রাক্ষ, শ্মশানের মাটি, লাল সুতোর ফাঁস আর কিছু বিশেষ তাবিজ। দেবব্রত, ইন্দ্রাণী আমার পিছনে দাঁড়িয়ে রইল। যখন আমি দরজার দিকে এগোচ্ছিলাম, পায়ের নিচে মেঝের পুরনো কাঠটা কড়মড় করে উঠল, যেন বাড়িটাও জানে আজ রাতে কিছু ঘটতে চলেছে। বাইরে পা রাখতেই ঠান্ডা বাতাস আমার মুখে এসে লাগলো। দূরে সেই পুরনো বাগান বাড়ি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, নিঃশব্দ কিন্তু জীবন্ত। জানালার ফাঁক দিয়ে মনে হলো কেউ তাকিয়ে আছে, যেন আমার অপেক্ষায়। আমি হাঁটা শুরু করলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল আমি শুধু একটি বাড়ির দিকে নয়, বরং অতীতের এক গভীর অন্ধকারে এগিয়ে যাচ্ছি, যেখানে অপেক্ষা করছে এক প্রেতিনী, এক মা, এক অভিশাপ, আর হয়তো আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। আপনি একা যাচ্ছেন? এই বাড়িটা তো, ওখানে কেউ বেঁচে ফিরতে পারেনি। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার মাকে মুক্তি দেবেন। দয়া করে যাই ঘটুক পিছিয়ে যাবেন না। আপনি যদি ভেতরে যান, আমরা কি বাইরে অপেক্ষা করব নাকি? না, আমি ওখানেই থাকবো। আমার মায়ের শেষ মুহূর্তে তার পাশে থাকতে চাই আমি, যেন উনি বুঝতে পারেন আমি এখনো তার মেয়ে। তাহলে আজ রাত আমাদের তিনজনের জন্যই শেষ হতে পারে। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, চাঁদের আলো কোথাও নেই। দূরে বজ্রের গর্জন, মাঝে মাঝে বিদ্যুতের তীব্র আলো ছড়িয়ে দিচ্ছে, আর সেই আলোয় শ্মশান ঘাটের চিতাস ভস্য, পোড়া কাঠ আর কালো ধোয়ার ছায়াগুলো যেন মুহূর্তের মধ্যে জেগে উঠেছে। হাওয়ায় মিশে আছে পোড়া কাঠের গন্ধ, ভেজা মাটি, সোদা সুবাস, আর কোথাও দূরে শিয়ালের ডাক। আমি শ্মশান ঘাটের ধারে এসে দাঁড়ালাম। চারিদিকে শ্মশানের মন্দিরে ঘন্টা বাতাসে তুলছে, আর তার ধাতব শব্দে এক অদ্ভুত শীতলতা নেমে এসেছে চারিদিকে। মাটির নিচে এক নদীর তীর জুড়ে কত অস্থি, কত গল্প, কত অসমাপ্ত মৃত্যু পর্যন্ত লুকিয়ে আছে। মনে হচ্ছিল তারা সবাই একসাথে শ্বাস নিচ্ছে। শ্মশান ঘাট থেকে পুরনো বাগান বাড়ি পর্যন্ত পথটা লম্বা, কিন্তু আজ অদ্ভুত ভাবেই নীরব। পায়ের নিচে শুকনো পাতা মচমচ শব্দ করছে, বাগানের গাছগুলো বাতাসে দুলছে, কিন্তু মনে হচ্ছে তাদের পাতার ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে রয়েছে। হঠাৎ মাটির গন্ধ বদলে যাচ্ছে, মনে হচ্ছে কাঁচা রক্তের হালকা গন্ধ ভেসে আসছে। বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সাদা দেয়াল, কালো দাগে ভর্তি, জানলার কপাটগুলো অর্ধেক খোলা, যেন ভিতরে কেউ আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু
ভেতরের অন্ধকার এত ঘন যে মনে হচ্ছে চোখ দিয়ে ঢুকে গেলে আর ফেরার পথ পাওয়া যাবে না। আমি দরজায় হাত রাখতেই কাঠটা কড়মড় করে উঠলো, যেন বহুদিন পর কেউ তাকে ছুঁয়েছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া সারা শরীরে বয়ে গেল। দেওয়ালে পুরনো ছবি ঝুলছে, কিন্তু বেশিরভাগই ধুলো আর জালের আড়ালে ঢাকা। ছবির চোখগুলো আমার দিকে তাকিয়ে আছে স্থির, কিন্তু জীবন্ত মেঝেতে হঠাৎই ফিসফাস শব্দ ভেসে এলো, আর দেবব্রত ধীরে ধীরে আমার পাশে এসে বলল, আপনি কি সেই গন্ধটা পাচ্ছেন? এ তো মানুষের রক্তের মতো। আমার মা জীবিত অবস্থাতেও রক্তের গন্ধে অস্থির হয়ে যেতেন, যেন সেই গন্ধ তার ভিতরে কোনো পুরনো ক্ষতকে জাগিয়ে তুলত। তখন উনি চুপচাপ হয়ে যেতেন, কারো সঙ্গে কোনো কথা বলতেন না, চোখ দুটো শূন্যে অস্থির হয়ে যেত। আমি ছোটবেলায় অনেকবার দেখেছি, বাড়িতে যদি কেউ আঙুল কেটে ফেলে মা যেন এক অন্য মানুষ হয়ে যেতেন। আচ্ছা, আপনি কি মনে করেন উনি এখনো সেই গন্ধে সাড়া দেন, নাকি মৃত্যুর পর সেটা আরো ভয়ঙ্কর হয়ে গেছে? আমাদের ছায়ার সাথে সাথে অন্য কারোর ছায়াও নড়ছে। আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। সেই ছায়াটা গাছের উপরে নয়, মাটির উপর ভেসে যাচ্ছে, যেন পানি মাটি স্পর্শই করছে না। আর ওর চলার ভঙ্গিটা মানুষের মতো নয়, হালকা দুলছে, কিন্তু তাতে এক অদ্ভুত ছন্দ আছে, যেন কোনো মৃত মানুষ দোল খাওয়ার দেহটা নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, বাতাস একদিকে বইছে, কিন্তু সেই ছায়াটা অন্যদিকে এগোচ্ছে, যেন আমাদের দিকেই আসছে, ধীরে ধীরে, চুপচাপ। শব্দটা ঠিক আমার পিছনে, কিন্তু ঘুরে থাকাতেই কেউ নেই। ঠিক তার পরের মুহূর্তে দেখা গেল একটা সাদা ছায়া, লম্বা চুল ভিজে, জল টপ টপ করে পড়ছে মেঝেতে, মুখ ঢাকা, কিন্তু শরীরের ভঙ্গি এমন যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি ছোলার ভেতর থেকে রুদ্রাক্ষের মালা হাতে নিলাম, মন্ত্র জপ শুরু করলাম, কিন্তু হঠাৎই চারপাশের দেয়াল থেকে একসাথে ফিসফাস শব্দ উঠল। একটি ভাষা যা আমি চিনি না, কিন্তু তার মধ্যে ক্রোধ, দুঃখ আর প্রতিশোধের আগুন স্পষ্ট। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য তার মুখ দেখা গেল, ইন্দ্রাণীর মায়ের মুখ, কিন্তু চোখ দুটো একেবারে কালো, গভীর, যেন শূন্যের মধ্যে সবকিছুকে টেনে নিচ্ছে। যদি সত্যি উনি ওখানে থাকেন, তাহলে আমরা কি এখনো এগোবো? আমরা যদি এখন পিছিয়ে যাই, উনি আর আমি চাই না আমার মা আরো কষ্ট পাক। কিন্তু উনি যদি আমাদের চিনতে না পারেন, যদি উনি শুধু প্রতিশোধ চান, তাহলে আমি তাকে মনে করিয়ে দেব আমি তার মেয়ে। হয়তো হয়তো তাতেও উনি থামবেন। আশা করি ঠিকই বললে, কারণ এ পথে আর ফিরে যাওয়ার সুযোগ তো মিলবে না। আর ঠিক এই সময় হাওয়া হঠাৎ যেন পাগল হয়ে উঠল। ঝড়ের মধ্যে এক ধাক্কায় সব জানালা একসাথে ধপাস করে বন্ধ হয়ে গেল। কাঁচের ঠোকাঠুকির শব্দে ঘরটা কেঁপে উঠল। বাতাসের সাথে কোথা থেকে যেন এক শীতল স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে এলো। মুহূর্তের মধ্যে আলো নিভে গেল। ঘরটা কালো অন্ধকারের গহ্বরে তলিয়ে গেল। সেই অন্ধকারে নিজের বুকে ধূপকানি পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। জানলার বাইরে ঝড়ের গর্জন আর ভেতরে সেই নিস্তব্ধ মৃত্যুর নীরবতা দুটো মিলে এক অদ্ভুত ভয়ের আবহ তৈরি করল। আর ঠিক তখনই বুকের ভেতরে এক শীতল সত্যি যেন আঁকড়ে ধরল আমাকে।
আজ রাতটা আর সাধারণ রাত নয়, আজ রাতটাই হবে রক্ত মাংসের নয়, আত্মা আর শক্তির শেষ লড়াইয়ের রাত। রাত তখন প্রায় দ্বীপ্রহর ছুঁই ছুঁই। আকাশে মেঘের ভিড়, বাতাসে অদ্ভুত এক ধাতব গন্ধ, যেন পুরনো লোহার মূর্চে ও রক্তের মিশ্রণ। বাগান বাড়ির পশ্চিম দিকের পুরনো বৈঠকখানায় আমরা দাঁড়িয়ে, আমি, দেবব্রত ও ইন্দ্রাণী। ঘরের মাঝখানে এক বৃত্ত আঁকা, মন্ত্রে সিদ্ধ। আমি ধূপ অর্ঘ্য সাজিয়ে বসেছি, চারিদিকে কালো তিল, সর্ষে আর লাল চন্দনের রেখা। ওটা আসছে, দেখো, অন্ধকারের ভেতরে, ওই জায়গাটায়। না, এটা মানুষ নয়, না, ওর চোখগুলো লাল, অন্ধকার ছিঁড়ে যেন চলছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছ? ভারী ঠান্ডা বাতাসের মতো। পিছিয়ে দাঁড়াও, দাঁড়িও না, কাছে যেও না, ওটা ওটা আমাদের দেখেছে। আমি চোখ তুলেই দেখলাম দরজার দিক থেকে আসছে একটা কালো ছায়ার ঢেউ, আর তার মাঝে ফুটে উঠেছে এক মহিলার মুখ। ধূসর, ফাঁপা চোখের গহ্বর, ঠোঁট নেই, দাঁতের রেখা বেরিয়ে আসছে। ইন্দ্রাণী কুঁকড়ে গেল, মুখ দিয়ে বেরোলো এক অসহায় ডাক, মা, মা। আমার সন্দেহই শেষমেশ সত্যি প্রমাণিত হলো। ইনি ইন্দ্রাণীর মা সুবর্ণা দেবী। তিনি বছর কয়েক আগে রহস্যময় অদ্ভুত পরিস্থিতিতে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। তার মৃত্যু ছিল না স্বাভাবিক, চারপাশে ছিল গুজব, অস্পষ্ট কানাঘুষো আর এমন কিছু ঘটনা যেগুলোকে কেউ খোলাখুলি বলতে সাহস পায়নি। মৃত্যুর পরও সুবর্ণা দেবী শান্তি পাননি। আমি আগেই বলেছিলাম এই বাড়ির অন্ধকারে এমন কিছু লুকিয়ে আছে যা শুধু মানুষ নয়। কিন্তু উনি তো দেবব্রতর মার বন্ধু ছিলেন। উনি উনি কেন এমন করছেন? বন্ধুত্ব, ভালোবাসা, বুঝলে, সব মুছে যায় যখন ওই আত্মার ভেতরে শুধু ক্ষত আর প্রতিশোধ বেঁচে থাকে। এখনো কেউ থামাতে গেলে, বুঝলে কিশোরী, তন্ত্র ছাড়ার কোনো উপায় নেই। অসম্পূর্ণ ইচ্ছে, অপূর্ণ প্রতিশোধ আর বুকের গভীরে জমে থাকা অগ্নিগর্ভ ক্রোধ তাকেই জগৎ ছেড়ে যেতে দেয়নি। তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, শুধু ঘুরে বেড়াচ্ছে এমন নয়, নজর রাখছে, সুযোগের অপেক্ষায় আছে। চোখে সেই হাহাকার, কণ্ঠে শীতল ক্রোধ আর উপস্থিতিতে এমন এক চাপা আতঙ্ক যেন বাতাসও থমকে যায়। এখন আর কোনো সন্দেহ নেই, ইন্দ্রাণীর মা ফিরে এসেছেন, কিন্তু তিনি তার সেই স্নেহময়ী কোমল সুবর্ণা দেবী নন। তিনি এখন এক অশান্ত শক্তিশালী আত্মা, যার আগমন মানে বিপদের ছায়া। এবার সেই তিনি কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। আমার কন্যাকে কেড়ে নিয়েছিলে, আমার জীবন কেড়ে নিয়েছিলে। আমি শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। যে ঘরে আমি হাসতাম, সেখানে এখন শুধু অন্ধকার। যে বাহুতে আমি আমার সন্তানকে আগলে রাখতাম, সেখানে আর শুধু শূন্যতা। আমার সব কেড়ে নিয়েছো, সব কেড়ে নিয়েছো। আমার কন্যাকে ফেরত চাই, ফেরত দাও তাকে, ফেরত দাও। হয়তো আমি পৃথিবীকে রক্ত আর অশ্রুতে ভাসিয়ে দেব। কারো মন্ত্র, কারো প্রার্থনা, কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। হঠাৎ তার ঠান্ডা ধারালো দৃষ্টি দেবব্রতর দিকে গিয়ে স্থির হলো। তুমি আমার পথে দাঁড়াবে, তাহলে তুমিও সব হারাবে, সব হারাবে আমার মতো। যেমন আমি সব হারিয়েছি, তুমিও হারাবে, তুমিও হারাবে। আমি উচ্চারণ করলাম তামসিক প্রেত বিনাশ মন্ত্র।
ধূপদানিতে জ্বলতে থাকা ধূপের ধোঁয়া হঠাৎ যেন অস্বাভাবিকভাবে ঘন হয়ে উঠল। ঘরের ভেতরে সর্পিল আকারে পাক খেতে খেতে উপরে উঠতে লাগলো। বাতাসে তীব্র গন্ধ, চন্দন, কর্পূর আর কোনো এক অদ্ভুত ধাতব গন্ধ মিলে মিশে যেন শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। মঞ্চের প্রতিটা শব্দ আমার গলায় ভারী হয়ে বাজতে লাগলো, যেন সেই শব্দগুলো কেবল বাতাসে ভাসছে না, বরং এক অদৃশ্য কোনো শক্তিকে আঘাত করছে বারবার করে। হঠাৎ মেঝের বৃত্তে আঁকা যজ্ঞচক্র থেকে আগুনের শিখার মতো সোনালি আলো ছড়িয়ে পড়ল। কাঁপতে কাঁপতে ঘরের কোনায় পৌঁছে দেয়াল ও ছাদের গায়ে প্রতিফলিত হতে লাগলো। তিনি সুবর্ণা দেবী এক ঝাঁকুনিতে পিছু সরলেন, আর তার শরীরের চারপাশে এক ফ্যাকাশে নীল আভা কেঁপে উঠল। কিন্তু চোখে সেই দগ্ধ দুঃখ, অগ্নিময় ক্রোধ যেন গলিত লাভা ফুঁসে উঠছে। আমি দৃঢ় গলায় বললাম, তুমি জানো এই পৃথিবীতে তোমার ফিরিয়ে এনেছে তোমারই রক্তের টান। দেবব্রত আর ইন্দ্রাণীর মিলনেই তুমি শক্তি পেয়েছ। তাদের ভেতরে রক্তের বন্ধন তোমাকে আহ্বান করেছে এই অশরীরী অস্তিত্বে। কিন্তু এই টান ভাঙতে হবে সুবর্ণা দেবী, নয়তো এই বাড়ি ধ্বংস হবে, ছাই হয়ে যাবে তার সব স্মৃতি, সব জীবন। আমার কথার প্রতিটা শব্দে মন্ত্রের সুর যেন গোপনে মিশে গেল, আর মেঝে শিখার আলো আরো তীব্র হয়ে উঠল, যেন শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত। তিনি হঠাৎ এক বিকট চিৎকারে ঝাঁপিয়ে পড়ল, যেন ছায়ার বজ্রপাত। তার হাত দুটো লম্বা হয়ে বিকৃত আঙ্গুলগুলো নখের মতো ধারালো, সরাসরি বৃত্তকে ভেদ করে ইন্দ্রাণীকে ছিনিয়ে নিতে চাইছে। তার দেহের চারপাশে কালো কুণ্ডলীর মতো ধোঁয়া পাক খাচ্ছে। মুখ বিকৃত হয়ে দাঁতগুলো বেরিয়ে এসেছে, চোখ দুটো জ্বলছে গলিত রক্তের মতো লাল টকটকে। আমি বুঝলাম এক মুহূর্তে তিরি মারে সব শেষ। সুরক্ষার রেখায় পবিত্র জল ছড়ে দিলাম, আর সেই ফোঁটা পড়তে রেখা চলে উঠল তার ছগ্নি বলয়ের মতো। সাথে সাথে উচ্চারণ করলাম মন্ত্রের শেষ ধাপ। শব্দগুলো যেন বাতাসে নয়, কৃতিনীর অস্তিত্বের গভীরে একেবারে কেটে কেটে ঢুকে যাচ্ছে। হঠাৎ এক বজ্রধ্বনির মতো গর্জন ছিঁড়ে দিল চারদিক, যেন আকাশ ফেটে গেছে। ঘরের প্রতিটা দেওয়াল কেঁপে উঠল থরথর করে, ছাদ থেকে চুনের গুঁড়ো ঝরে পড়তে লাগলো। শিখার আলো এত তীব্র হয়ে উঠল যে চোখ জ্বালা করে উঠল, গরমে মুখ শুকিয়ে গেল, আর ধূপের ধোঁয়া মুহূর্তে রক্তের গন্ধে ভরে উঠল। আর সেই লালচে আলোয় পৃথিবীর মুখ মুহূর্তের জন্য স্পষ্ট দেখা গেল। এক বিকৃত ছিন্ন ভিন্ন যন্ত্রণায় কুকুরে যাওয়া মুখ, তাতে এমন এক হাহাকার যে শোনার পর বহু রাত ঘুম আসবে না। তারপর এক ভয়ানক শূন্যতার শব্দ, যেন সমস্ত প্রাণ শক্তি একসাথে টেনে নেওয়া হলো কোথাও এক অতলে। আমি আবার ফিরে আসবো, যখন রক্ত আমাকে ডাকবে আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। তার দেহ কালো কুয়াশায় গলে গেল, ধোঁয়ার মতো সরে গেল মেঝের ফাঁক দিয়ে। হঠাৎ ঘরে নেমে এলো নীরবতা। ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে বসে পড়ল, আর দেবব্রত নিঃশ্বাস ফেলল, যেন বুক থেকে পাহাড় সরে গেছে। আমি ধীরে ধীরে আমার সরঞ্জাম গোছাতে গিয়ে বললাম, শান্তি আপাতত ফিরেছে, কিন্তু ওর কথা মনে রেখো, যদি রক্তের বন্ধন আবার জাগে তবে সে ছায়া কিন্তু ফিরে আসবে আবার। আপনি তো মন্ত্রে তাকে থামালেন ঠিকই, কিন্তু এমন ছায়া কখনো কি পুরোপুরি মুছে যায়? মনে তো হয় যায় না, শুধু ঘুমিয়ে থাকে আর জেগে ওঠার সময়ের অপেক্ষা করে।
যদি সেই সময় আসে, আমরা কি তখনও লড়তে পারবো? আমিও তারানাথ কোনো উত্তর দিলাম না, কারণ দূরে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো নির্লিপ্তভাবে দেখে যাচ্ছে।